সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, যতই করুক ষড়যন্ত্র, তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আতঙ্কে বিএনপি, হাসনা মাসির সাফতারকে আইসিইউতে পাঠাতে চাইছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরিলুট চালাতে বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত সিটি ও জেলা পরিষদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামিন হলেও মিলছে না মুক্তি, তারেকের রাজত্বে নতুন আতঙ্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদাবাজি, ছিনতাই, বিএনপি আরেকটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় 4 জন গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লারিজানি হত্যার প্রতিশোধ, ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসে নতুন করে হামলা। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করলেন আরাগচ্চি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহুচর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘরবাপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালীন একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি, যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে। তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর একের পর এক খুলতে শুরু করে। কোনো কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল। বাধা এসেছিল প্রশাসনের তরফ থেকে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমন পীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়, তারেক আরও বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করেলা মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অহিংসবাদী নেতার প্রশংসা করছেন। সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা।
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও কথিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় এই আবেদন জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইয়োহান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চিরের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবায়েদুল হক সবুজ এবং সুইডেনের মূলধারার রাজনৈতিক ও সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি ড হুমায়ুন কবির। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া দলীয় বিতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং উগ্রবাদী গোষ্ঠীর নজিরবিহীন উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসনমূলক হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। সভায় আরও অভিযোগ করা হয় যে একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক পন্থায় উৎখাত করে জঙ্গিবাদী শক্তিগুলো দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। বক্তারা দাবি করেন, বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পরিশেষে আওয়ামী লীগের ওপর থেকে সকল বিচার বহির্ভূত ও কঠোর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি এখন দলীয় নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে? এই প্রশ্নটি এখন জোরালো হয়ে উঠেছে যখন সরকার সিটি কর্পোরেশনের পর দেশের 42টি জেলা পরিষদেও সরাসরি বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সমালোচকরা বলছেন, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার দোহাই দিয়ে আসলে নির্বাচনের পথ রুদ্ধ করে দলীয় লুটপাটের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে এবং সর্বশেষ গত রোববার 42টি জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন অথবা দলীয় মনোনয়ন পাননি। ফলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এসব নেতাদের সান্ত্বনা পুরস্কার বা পুনর্বাসন হিসেবে এই গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং উত্তরে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া এর বড় উদাহরণ। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর আদিল মোহাম্মদ খান একে একটি কুপ্রথা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের উদ্যোগ না নিয়ে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া ভালো ইঙ্গিত নয়। এটি জনগণের কাছে দায়বদ্ধতা নষ্ট করে এবং সেবাপ্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কারের নামে স্থানীয় সরকারে দলীয় কর্তৃত্ব স্থাপন করার এই চেষ্টা আখেরে স্থানীয় নির্বাচনকে আরও বিলম্বিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক রহমানকে বিদেশের একটি গণমাধ্যমের সাংবাদিক প্রশ্ন করেন, বহু আওয়ামী লীগ এখনও জেলে রয়েছেন, তাদের কিভাবে রিকনসিলিয়েশন হবে? তারেকের সংক্ষিপ্ত জবাব ছিল, আইনের শাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে। 23 ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে একই প্রশ্ন করা হয়েছিল। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেদিকে সরকারের লক্ষ্য থাকবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দলের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব মামলা খতিয়ে দেখা হবে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন কাজ হচ্ছে ঠিক তার উল্টো। ইউনূস সরকারের আমলে যেটি ছিল হত্যা মামলা বাণিজ্য, সেটা বর্তমানে শোন অ্যারেস্ট বাণিজ্য হিসেবে দেখানো হচ্ছে। এখনও বাংলাদেশের বিভিন্ন জেলে আটক রয়েছেন বহু আওয়ামী লীগ। তারা জামিনের জন্য আদালতে আবেদন করছেন, আদালত জামিন মঞ্জুর করছে, কিন্তু তারা জেল থেকে ছাড়া পাচ্ছেন না। পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের বাধায় তারা জেল থেকে ছাড়া পাচ্ছে না। ঠিক এই ছবি দেখা গিয়েছিল পূর্বতন তদারকি সরকারের আমলে।
বাংলাদেশের মানবাধিকারের নানা বিষয় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন 2026-এ বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিংবা প্রতিশ্রুতি মানবাধিকার সংস্কারে ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অথচ বাংলাদেশের আইনে বিচার ছাড়া কাউকে এক মুহূর্ত আটকে রাখা যায় না। কিন্তু আইন আছে আইনের জায়গায়, আর তদারকি সরকার ছিল তার জায়গায়। যার শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে তাকে দেখানো হয়েছে গুলিতে তার মৃত্যু হয়েছে। অবস্থা এক পর্যায়ে এমন জায়গায় চলে গিয়েছিল যে তদারকি সরকার কার্যত তোলাবাজি শুরু করে। টাকা দিলে ছাড়, না দিলেই তার বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। বাংলাদেশে জুলাই অগস্টের আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ঘটনায় প্রায় ১৫০০ মামলা হয়েছিল। এই সব মামলায় গণ আসামি করার নেপথ্যে চাঁদাবাজি বলে অভিযোগ উঠেছে। এছাড়া পূর্বশত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দখলের নেপথ্য কারণ বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে পালাবদলের পর অনেকেই ধরে নিয়েছিলেন যে সার্বিকভাবেই দেশের পরিস্থিতির উন্নতি ঘটে। ক্ষমতায় আসীন দল বিরোধীদের ওপর দমনপীড়ন করবে না। আওয়ামী লীগকে চিরকালের জন্য জাতীয় রাজনীতি থেকে মুছে দিতে আগের সরকার নিয়েছিল ডেভিল হান্টের মতো পদক্ষেপ। অভিযান চলে 2 পর্যায়ে। আওয়ামী লীগের ২৮,০০০-এর বেশি নেতাকর্মীকে সেই সময় গ্রেফতার করা হয়। নতুন সরকার আসার পর একটা আশা তৈরি হয়। বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করতে শুরু করে বিএনপি সরকার তাদের সঙ্গে প্রতিহিংসা রাজনীতি করবে না, প্রকৃত দোষীদের শাস্তি হবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। সরকার গঠনের 1 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো মামলার ওপর সরকারের অব্যাহত নির্ভরতা ইঙ্গিত দেয়। তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়ে রয়ে গিয়েছে। বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না। সরকারও যদি সত্যি আইনের শাসনের ওপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তা দেয়। যদি ম্যাজিস্ট্রেটের প্রমাণ ছাড়া শোন অ্যারেস্টের আবেদনের অনুমোদন দিতে থাকেন, তাহলে এই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হবে যে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আটকে রাখতে ফৌজদারি প্রক্রিয়ার অপব্যবহার মেনে নিচ্ছে, উৎসাহ দিচ্ছে। বিএনপি গত কয়েক মাস ধরে যেভাবে মাঠে নেমেছে, সেটা দেখলে যে কোনো সচেতন মানুষের পরিচিত লাগবে। চাঁদাবাজি, দখল, মারধর, ছিনতাই, দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি বিএনপি তার জন্মলগ্ন থেকে বহন করে আসছে, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে আরও বেশি গা শিউরে ওঠে। কেউ লিখছেন ১৭ বছর লুটপাট বন্ধ ছিল, এখন বাপ ক্ষমতায়। কেউ বলছেন 2 দিন পর তো বের হয়ে যাবে, গ্রেফতার করে কী লাভ। কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে রিজিকের মালিক আল্লাহ, চাঁদাবাজি তো উসিলা মাত্র। আর সবচেয়ে ভয়াবহ যুক্তিটি হল দীর্ঘদিন থেকে না খেয়ে আছে, এটা তেমন কিছু না। এই মন্তব্যগুলো হাস্যরসের জায়গা থেকে করা হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু এর ভেতরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। মানুষ এই পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিতে শুরু করেছে। বিএনপি ক্ষমতায় আসলে এমনটাই হয়, এই ধারণাটা মানুষের মাথায় এতটাই গেঁথে গেছে যে তারা ক্ষোভ দেখালেও বিস্মিত হচ্ছে না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন একটু পেছনে তাকানো দরকার। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে যে নির্বাচনের নাটক মঞ্চস্থ হল, সেটাতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা হয়েছিল। জনগণ সেই ভোট বয়কট করেছিল। ভোট কেন্দ্রে মানুষ যায়নি। তারপরেও একটি ফলাফল এলো, একটি সরকার গঠিত হল, মন্ত্রীরা শপথ নিলেন। যে সরকার জনগণের ভোটের বৈধতা ছাড়াই ক্ষমতায় বসে আছে, সেই সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলার কী জবাবদিহি আশা করা যায়? বিএনপি একটি দল হিসেবে এই দেশের রাজনীতিতে যতটুকু ক্ষতি করেছে, সেটার হিসাব দেওয়া শেষ হওয়ার নয়। জিয়াউর রহমান সেনা শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে একটি রাজনৈতিক দল বানিয়েছিলেন। সেই দলের ভিত্তিটাই গণতান্ত্রিক ছিল না। ক্যান্টনমেন্টের ভেতর থেকে জন্ম নেওয়া একটি দল যখন গণতন্ত্রের কথা বলে, তখন সেটা শুনতে অনেকটা রঙ্গমঞ্চের সংলাপের মতো লাগে। তারপর বছরের পর বছর ধরে এই দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখন চাঁদাবাজি, সন্ত্রাস, দলীয় ছত্রছায়ায় অপরাধ, এগুলো রুটিন মাফিক ঘটেছে। কালায়ের ঘটনা নতুন কিছু না, কিন্তু নতুন যেটা, সেটা হলো এই ঘটনার প্রতি প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি। পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকিরা পালিয়ে বেড়াচ্ছে। এই তথাকথিত মন্ত্রিসভা থেকে কোনো বক্তব্য নেই, কোনো উদ্বেগ নেই। নূর আলম বলেছেন, টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তার বিচার চাই। একজন বাবার এই কথার ভেতরে কতটা অসহায়ত্ব আছে সেটা একটু ভাবুন। তিনি টাকার কথা ছেড়েই দিয়েছেন, শুধু চাইছেন ছেলের গায়ে হাত দেওয়ার বিচার। এই বিচার কি তিনি পাবেন? এই প্রশ্নের সৎ উত্তর দেওয়াটা এই মুহূর্তে খুব কঠিন। তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিএনপির আগের শাসনামল সরাসরি দেখেনি। তারা শুনেছে, পড়েছে, এখন দেখছে। কালায়ের ঘটনা, সারা দেশে ছড়িয়ে থাকা এরকম শত শত ঘটনা, এগুলো একটা জীবন্ত পাঠ্য বই হয়ে উঠছে। এই পাঠটা নেওয়া দরকার।
কিন্তু পাঠ নেওয়াই কি যথেষ্ট? যে সরকার বৈধতার সংকটে ভুগছে, যে দল ঐতিহাসিকভাবে সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে, তাদের কাছ থেকে একজন ব্যবসায়ীর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাটা কতটা বাস্তবসম্মত, সেটা নিয়ে এই দেশের মানুষকে ভাবতে হবে। নাজিমুদ্দিন এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি। তার বাবা থানায় মামলা করেছেন, একজন আসামি জেলে গেছে, বাকিরা মুক্ত। ছিনতাই হওয়া 8,51,000 টাকার হদিস নেই। এই হলো আমাদের বাস্তবতা, এবং এই বাস্তবতার দায় কোনো একটি দলের একার না, দায়টা সেই পুরো ব্যবস্থার, যেটা বারবার একই মানুষগুলোকে, একই কাঠামোকে ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ দিয়ে চলেছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তরুণ রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় 4 ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এ বিষয়ে আজ বেলা 1টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়। গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিঘাত ও গুলিপেল নিহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। এ সময় কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন, পরে তাকে এলোপাথারি ছুরিঘাত করে তারা পালিয়ে যান। এ সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতি সহ ধরে শাহবাগ থানায় সোপর্দ করেন। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যাঞ্চলীয় গুশতান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয় অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের খণ্ডবিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়ে। এতে আরও বলা হয় হোলুন শহরে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। দক্ষিণ ইসরায়েলেও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। যেসব এলাকায় লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। চ্যানেল 12 জানায় বীরসেবা শহর ও তার আশেপাশে এবং নেগেব এলাকায় বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনা গেছে। আইআরজিসি বলছে লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে লারিজানি ও তার সঙ্গীদের হত্যার জবাবে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রস্থলে 100টিরও বেশি সামরিক ও নিরাপদ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসি বলেছে এই প্রতিশোধমূলক হামলায় তারা খোরাম শাহর 4, কাদর, ইমাদ এবং খাইবার শাকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব হামলায় তেল আবিবের রামাদগান এলাকায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে নতুন করে হামলা হয়েছে। স্থানীয় সময়ে বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। দূতাবাসটি অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত, যেখানে বহু কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থা রয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মার্কিন ঘাঁটিটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। এএফপি জানায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দূতাবাস চত্বর লক্ষ্য করে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। প্রায় একই সময়ে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের একটি বিলাসবহুল হোটেলে ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। এই এলাকাটিতে প্রায় বিদেশি কূটনৈতিকরা যাতায়াত করেন। মঙ্গলবার আলাদা আরেকটি ঘটনায় আল জাদিরিয়া মহল্লার একটি বাড়িতে হামলায় 4 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি। তিনি বলেন বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়বে। তিনি বলেন এই সংঘাতের বিরুদ্ধে পশ্চিমা সরকারগুলোর আরও বেশি প্রতিরোধ গড়ে তোলা উচিত। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন বৈশ্বিক প্রভাবের ঢেউ সবে শুরু হয়েছে এবং তার সম্পদ, ধর্ম বা জাতি নির্বিশেষে সবাইকে আঘাত হানবে। তার পোস্টে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো ক্যান্টের পদত্যাগপত্রের একটি অনুলিপি সংযুক্ত ছিল। তার পদত্যাগপত্রে ক্যান্ট লেখেন, নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি সৃষ্টি করেনি। এটি এখন স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। আরাগাচ্ছি বলেন, ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধকে অন্যায্য বলে অভিহিত করছেন। এই সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যদেরও একই পথ অনুসরণ করা উচিত।